চেনা চোখে অচেনা তুমি পার্ট 20। কমান্ড সেন্টারে শীতল নিয়ন্ত্রিত পরিবেশে রিকের চিৎকারটা যেন একটা ছোটখাটো পারমাণবিক বিস্ফোরণের মতো শোনাল, যা ঘরের পিনপতন নীরবতাকে চুরমার করে দিল। হোয়াট দ্য ফাক, এইটা কি দেখতাছি? বাপে পোলারে বাস দিতাছে? সিরিয়াসলি? তার মুখের কথা শেষ হতে না হতেই সে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল এবং পাগলের মতো পায়চারি শুরু করল। তার চোখে মুখে ছিল অবিশ্বাস আর চরম আতঙ্কের এক অদ্ভুত মিশ্রণ। সে নিজের চুল খামচে ধরে বিড়বিড় করতে লাগল, শালা, নিজের বাপই যদি হয় কালসাপ, তাইলে দুনিয়ার সাপরে আর কি দোষ দিমু? এতদিন ভাবতাম দুনিয়ার সব শত্রু বাইরে, এখন দেখি আসল শত্রু তো ডিনের ভেতরেই জিপিএস লাগায় বসে আছে। বস, চলেন আর্জেন্টিনা পালায়ে যাই, ওইখানে ম্যারাডোনা আছে, আতিক খান নাই। আর তাছাড়া ভাবির হাতের বিরিয়ানি খাইতে খাইতে জীবনটা পার কইরা দেওয়া যাইব। এই বুড়া শয়তনের দাবা খেলার শখ মিটানোর কোনো দরকার নেই। রিকের এই নার্ভাস ব্রেকডাউনের মাঝে একমাত্র শান্ত উপস্থিতি ছিল মায়া। তার ভেতরটাও যে শুকনা পাতার মতো কাঁপছিল না তা নয়। আতিক খান, যে মানুষটার ছায়া খান পরিবারের ওপর অশুভ এক শক্তির মতো বিরাজ করে, যার ভয়ে আরিফের মতো ভয়ঙ্কর মানুষটাও দেশ ছাড়া হয়েছিল, তিনি এই খেলার মূল হোতা। এই আবিষ্কারটা গল্পের পুরো সমীকরণকেই ওলটপালট করে দিয়েছে। কিন্তু একজন প্রশিক্ষিত এজেন্ট হিসাবে মায়া জানে, প্যানিক করা মানে শত্রুর অর্ধেক কাজ সহজ করে দেওয়া। সে রিকের দিকে না তাকিয়েই ঠান্ডা গলায় বলল, শান্ত হন রিক, এখন মাথা গরম করলে চলবে না। শত্রুর প্রথম চালই হল প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া। আপনি ঠিক সেটাই হতে দিচ্ছেন। শান্ত হব? কেমনে শান্ত হব? রিক এবার মায়ার ডেস্কের সামনে এসে দাঁড়ালো। ভাবি, তুমি এই বুড়া শয়তানটারে চিনো না? এই লোক নিজের সম্মান বাঁচানোর জন্য নিজের পোলের জীবন্ত কবর দিতে পারে, আর এখন তো মনে হচ্ছে কবর দেওয়ার জন্য কোদালটাও হাতে নিয়ে নিছে। এই লোক মমতাজের গানের মতো বুকটা ফাইটটা যায় সিচুয়েশন তৈরি করতে ওস্তাদ। হতে পারে মায়ার শান্তভাবে স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বলল, আবার এও হতে পারে যে এই সার্ভার রেজিস্ট্রেশনটা একটা ধোঁকা। আরিফ খানকে ভুল পথে চালিত করার জন্য তার সবচেয়ে বড় দুর্বলতার জায়গায় আঘাত করা হয়েছে। দুর্বলতা? আরিফের আবার দুর্বলতা আছে নাকি? ওই লোকটা টার্মিনেটর, ওর শরীরে রক্ত না লুব্রিক্যান্ট জ্বলে। আছে, মায়া বিড়বিড় করে বলল, তার দৃষ্টি তখনও ডেটা স্ট্রিমের উপর নিবদ্ধ। প্রত্যেক ভয়ঙ্কর সন্তানেরই সবচেয়ে বড় দুর্বলতা থাকে তার ভয়ঙ্কর বাবা। একই মুহূর্ত সেন্ট্রামনি, আরিফের ব্যক্তিগত স্টাডি। আরিফ কমান্ড সেন্টারে ছিল না। ডেটা ওয়াইপের পর সে সবাইকে প্রাথমিক ড্যামেজ কন্ট্রোলের দায়িত্ব দিয়ে নিজের ব্যক্তিগত দুর্গে চলে এসেছিল। এই স্টাডি রুমটা ছিল তার চিন্তার জায়গা, তার একাকিত্বের সাক্ষী। ঘরের দেয়ালে সারি সারি বই, এক কোণে একটা অ্যান্টিক মার্বেলের দাবার বোর্ড, আর জানালার ধারে রাখা একটা শক্তিশালী টেলিস্কোপ যা দিয়ে রাতের আকাশ দেখা যায়। সে তার ব্যক্তিগত টার্মিনালে বসেছিল, যেটা তার বৈশ্বিক নেটওয়ার্কের সাথে সরাসরি যুক্ত এবং সম্পূর্ণ স্বাধীন। তার কাছে রিক বা মায়ার চেয়েও দ্রুত খবর পৌঁছেছিল। যখন তার নিজস্ব কোয়ান্টাম অ্যালগোরিদম ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণ করে ফাইনাল রেজাল্টটা স্ক্রিনে তুলে ধরল, তখন আরিফের হাত মুহূর্তের জন্য থেমে গেছিল। আতিক খান নামটা দেখে তার মুখে কোনো ভাবান্তর হলো না, কোনো চিৎকার নয়, কোনো আস্ফালন নয়, শুধু একটা দীর্ঘ ক্লান্তিকর নীরবতা। সে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করল, আর সাথে সাথে 15 বছর আগের একটা দৃশ্য তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। ফ্ল্যাশব্যাক 15 বছর আগে। খানবাড়ির সেই থামথামে পরিবেশ। আরিফের এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, সে সব বিষয়ে ফেল করেছে ইচ্ছাকৃতভাবে। সেই রাতে আতিক খান তাকে নিজের ঘরে ডেকে পাঠিয়েছিলেন। তুমি আমার মুখে চুন কালি মাখিয়ে দিলে। আতিক খানের গলা ছিল সাপের হিসহিসের মতো ঠান্ডা। এই এলাকার চেয়ারম্যান আমি, আমার ছেলে ফেল করেছে, এটা মানুষ শুনলে আমার সম্মান কোথায় থাকবে? 17 বছরের আরিফ সেদিন ভয় পায়নি। সে বাবার চোখে চোখ রেখে বলেছিল, আপনার সম্মানের জন্য আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। জীবন? আতিক খান তাচ্ছিল্যের সাথে হেসেছিলেন। তোমার জীবনটা আমারই দেওয়া আরিফ, আমি চাইলে এটা গড়তেও পারি, আবার ভেঙেও দিতে পারি। তুমি আমার সম্পত্তি, আমার ইনভেস্টমেন্ট, আর আমার ইনভেস্টমেন্ট আমাকে রিটার্ন দেবে না তা তো হতে পারে না। আমি আপনার সম্পত্তি নই, আরিফ চিৎকার করে উঠেছিল। অবশ্যই তুমি তাই। আতিক খান এগিয়ে এসে তার কলার চেপে ধরেছিলেন। তুমি আমার রক্তের অংশ, আমার ক্ষমতার উত্তরাধিকারী। তোমাকে আমার দেখানো পথেই চলতে হবে। তুমি ভালোবাসার যোগ্য নও আরিফ, তুমি শুধু ক্ষমতার যোগ্য, আর সেই ক্ষমতা আমি তোমাকে দেব, কিন্তু তার জন্য মূল্য দিতে হবে। সেই রাতে আরিফ প্রথম বুঝতে পেরেছিল তার বাবা তাকে ভালোবাসেন না, তিনি তাকে একটা অস্ত্র হিসেবে দেখেন, তার সাম্রাজ্য টিকিয়ে রাখার একটা হাতিয়ার। বর্তমান। আরিফ চোখ খুলল।
তার চোখ দুটোই এখন আর অতীতের কষ্ট নেই, আছে শুধু এক শীতল আগুন। অবশেষে বুড়ো বাঘটা খাঁচা থেকে বের হলো। সে বিড়বিড় করে বলল। সে পাশের টেবিলে থাকা একটা কাচের গ্লাস তুলে নিল এবং দেয়ালে টাঙানো সেই ছোটবেলার ছবিটার দিকে ছুঁড়ে মারল। ঝনঝন শব্দে কাচটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, ঠিক যেমন 15 বছর আগে তার বিশ্বাসটা ভেঙে গিয়েছিল। কমান্ড সেন্টার, আরিফের প্রত্যাবর্তন। আরিফ যখন কমান্ড সেন্টারে ফিরে এলো, তার উপস্থিতিই যেন ঘরের পরিবেশটা বদলে দিল। তার হাঁটায় ছিল এক অদ্ভুত স্থিরতা, যেন সে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বস, রিক ছুটে এলো। দেখছিস তো, এই বুইড়া তো খেলা শুরু কইরা দিছে। এখন আমরা কি করমু? যা সে চায় আমরা ঠিক তাই করব, আরিফ শান্তভাবে বলল। আমরা খেলবো। খেলবো মানে? এইটা তো সুইসাইড। আমারে আসিবার কথা কইয়া বন্ধু গেল গিয়া, এই গান গাওয়ার জন্য রেডি হইতে কইতাছস? ঠিক তখনই ঘরের সব আলো দপ করে নিভে গেল। এমার্জেন্সি লাইটগুলো জ্বলে ওঠার আগে কয়েক সেকেন্ডের জন্য নেমে এলো নিকষ কালো অন্ধকার। আর সেই অন্ধকারে মেইন স্ক্রিনটা জীবন্ত হয়ে উঠল। লাল অক্ষরে লেখা ভেসে উঠল, খেলার নিয়ম ভাঙলে চলবে না ছেলে। এরপর স্ক্রিনে ভেসে উঠল সেই কালো কাপড়ে মুখ ঢাকা লোকটির ভিডিও। এই গল্পের সকল পর্ব সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরিফ খান, লোকটার যান্ত্রিক কণ্ঠস্বর বলল। তোমার বাবা তোমাকে খেলাটা শিখিয়েছিলেন, কিন্তু তিনি সবসময় বিশ্বাস করতেন যে তুমি শুধু একটা বোড়ে, মানে পণ। এখন সময় হয়েছে দেখার বোড়েটা রাজাকে কিস্তিমাত করতে পারে কিনা। লোকটা একটা ঠিকানা দিল, শহরের উপকণ্ঠে একটা পরিত্যক্ত শিপইয়ার্ড। তোমার হাতে 6 ঘন্টা, একা আসবে। আর মনে রাখবে, এটা শুধু তোমার বাবার পাঠানো ভাইরাস থামানোর খেলা নয়, এটা তোমার উত্তরাধিকারের খেলা। ভিডিও শেষ হতেই আলো জ্বলে উঠল। রিক বলল, এই লোকটা কে? আরও উত্তরাধিকারের কথা বলতেছে কেন? ও আমার বাবার পাঠানো দূত, আর এই খেলাটা আমাদের পারিবারিক ঐতিহ্য। এটা একটা ফাঁদ। মায়া এবার মুখ খুলল, তার গলা ছিল দৃঢ়। এই ভিডিওতে অসঙ্গতি আছে। লোকটার যান্ত্রিক কণ্ঠের নিচে আরেকটা হালকা কণ্ঠস্বর শোনা যাচ্ছে, আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে জাহাজের হর্নের শব্দ, সেটাই এলাকার কোনো কার্গো শিপের নয়, ওটা একটা প্যাসেঞ্জার ক্রুজের হর্ন। আপনাকে শিপইয়ার্ডে নিয়ে অন্য কোথাও হিট করার পরিকল্পনা হচ্ছে। মায়ার তীক্ষ্ণ বিশ্লেষণে আরিফ আরিক দুজনেই তার দিকে তাকালো। আরিফ এক মুহূর্ত ভাবল, তারপর মায়ার দিকে তাকিয়ে বলল, তোমার বিশ্লেষণ সঠিক, কিন্তু আমাকে এই ফাঁদে পা দিতেই হবে, কারণ ফাঁদটাকে পেতেছে সেটা আমার জানতে হবে। সে রিকের দিকে ফিরল। রিক, তুমি আমার নাইট। তুমি শিপইয়ার্ডের বাইরে থাকবে, আমার চোখ আর কান হয়ে, কোনো অবস্থাতেই ভেতরে আসবে না। এরপর সে মায়ার দিকে তাকালো। তার চোখে ছিল এক অদ্ভুত গভীর দৃষ্টি। আর তুমি মিসেস খান, তুমি আমার কুইন। তুমি এখানে থাকবে এই কমান্ড সেন্টারে। তুমি ওপর থেকে পুরো বোর্ডটা দেখবে। আমার প্রতিটি চাল, আমার শত্রুর প্রতিটি সম্ভাব্য চাল, সব কিছু বিশ্লেষণ করবে। আমার জীবনের সুতো আজ তোমার হাতে। এই প্রথম আরিফ মায়াকে তার সমান একজন খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিল। গভীর রাত, পরিত্যক্ত শিপইয়ার্ড। শিপইয়ার্ডটা ছিল একটা মৃত্যুপুরীর মতো। নোনা বাতাস, পুরনো জাহাজের কঙ্কালের আর্তনাদ আর জংধরা লোহার গন্ধ। আরিফ তার গাড়ি থেকে নামল। সে একা। তার হাঁটার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল চারদিকে। হঠাৎ করেই চারদিক থেকে কয়েকটা লাল লেজার ডট তার বুকের উপর এসে স্থির হলো। স্নাইপার। একটা বিশাল স্পিকার থেকে সেই যান্ত্রিক কণ্ঠস্বর বেজে উঠল। এই গল্পের সকল পর্ব সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খেলায় স্বাগতম আরিফ খান, তোমার জন্য বোর্ড সাজানো আছে। আরিফ এগিয়ে গিয়ে দেখল শিপইয়ার্ডের মাঝখানে একটা বিশাল ক্রেনের নিচে মাটিতে সাদা কালো টাইলস দিয়ে একটা দাবার বোর্ড বানানো হয়েছে, আর বোর্ডের ওপর দাঁড় করানো আছে মানুষের সমান আকারের দাবার খুঁটি। কমান্ড সেন্টার। বস্তু দেখি বিশ্বনাথন আনন্দের ভাব নিতাছে, আর ওইদিকে স্নাইপাররা ওনারে দিয়াসলাইয়ের কাঠি বানানোর প্ল্যান করতেছে। রিক ড্রোন ফুটেজ দেখে বিড়বিড় করল। মায়া তার কথায় কান দিল না। সে দ্রুত স্যাটেলাইট ইমেজ আর থার্মাল স্ক্যান বিশ্লেষণ করছিল। 3 জন স্নাইপার, 2 জন উত্তর দিকের ওয়্যারহাউসের ছাদে, 1 জন পূব দিকের ক্রেনের ওপর। কিন্তু এরা একা নয়, রিক, আরও 2টো টিম আছে। মায়া স্ক্রিন জুম করল। পশ্চিম দিক থেকে যারা এগোচ্ছে তাদের মুভমেন্ট প্যাটার্ন দেখে মনে হচ্ছে এরা জোসেফের লোক। আর দক্ষিণ দিকের ডকে যারা পজিশন নিয়েছে, শেট। কি হইছে? রিক ছুটে এলো। ওরও এইস 4-এর লোক, বলল মায়া। আমার পুরনো এজেন্সি, শিপইয়ার্ড। খেলার নিয়ম খুব সহজ, তুমি হারলে তুমি মরবে, আর তুমি জিতলে দেখা যাবে। সাদা ঘুঁটি তোমার, প্রথম চাল তোমার ছেলে। আরিফ তার সামনের একটা বোর্ডের ঘুঁটি ঠেলে সামনে এগিয়ে দিল। পন 2 E4। তার কানের ভেতর লুকানো মাইক্রো ইয়ারপিসে মায়ার কণ্ঠস্বর ভেসে এলো। আরিফ, এখানে আরও 2টো দল আছে, জোসেফ আর AS4। এটা একটা ট্র্যাপ, আপনাকে ঘিরে ফেলা হয়েছে। আরিফ কোনো উত্তর দিল না।
সে শুধু তার প্রতিপক্ষের চালের জন্য অপেক্ষা করতে লাগল। স্পিকার থেকে তার প্রতিপক্ষের চাল ঘোষণা করা হলো, পন টু C5, সিসিলিয়ান ডিফেন্স, আক্রমণাত্মক খেলা। খেলা চলতে লাগল। প্রতিটি চালের সাথে সাথে কমান্ড সেন্টারে বাড়ছিল উত্তেজনা। মায়া আরিফকে শত্রুদের অবস্থান সম্পর্কে আপডেট দিচ্ছিল, আর রিক স্নাইপারদের সম্ভাব্য ফায়ারিং অ্যাঙ্গেল গণনা করছিল। কয়েকটা চালের পর যখন খেলাটা বেশ জমে উঠেছে, স্পিকারের কণ্ঠস্বর আবার বেজে উঠল। খেলাটা বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছে, তাই না? চলো একটু মজাদার করা যাক। নতুন নিয়ম, ত্যাগ বা স্যাক্রিফাইস। তুমি চাইলে তোমার যে কোনো একটা বড় ঘুঁটি, যেমন ঘোড়া বা হাতি, ত্যাগ করতে পারো। তার বিনিময়ে তোমার কোনো বিপদে থাকা সঙ্গীকে বাঁচানোর সুযোগ পাবে। ঠিক সেই মুহূর্তে মায়ার কণ্ঠস্বর ইয়ারপিসে তীব্র হয়ে উঠল। আরিফ, জোসেফের লোক রিকের পজিশন খুঁজে পেয়েছে, তারা ওকে ঘিরে ফেলছে। রিক! স্ক্রিনে দেখা গেল রিক তার গোপন অবস্থান থেকে অস্ত্র হাতে বেরিয়ে এসেছে, কিন্তু সে চারদিক থেকে ঘেরাও। স্পিকারের কণ্ঠস্বরটা এবার যেন আরও বেশি শয়তানি শোনালো। কি হবে আরিফ, তোমার বিশ্বস্ত নাইট নাকি তোমার মূল্যবান খেলা? তোমার বাবা কিন্তু সব দেখছেন। তিনি সবসময় জানতে চাইতেন তোমার কাছে কোনটার দাম বেশি। আরিফের সামনে তখন এক অসম্ভব সিদ্ধান্ত। সে যদি তার ঘোড়াটা হারায়, তাহলে তার খেলার পজিশন মারাত্মকভাবে দুর্বল হয়ে যাবে এবং তার হার প্রায় নিশ্চিত। আর যদি না হারায়, তাহলে রিকের জীবন। মায়ার আতঙ্কিত কণ্ঠস্বর তার কানে বাজছিল, আরিফ, ওরা ফায়ার করতে যাচ্ছে, সিদ্ধান্ত নাও এখনই। কমান্ড সেন্টারের স্ক্রিনে রিক তার অস্ত্র শত্রুদের দিকে তাক করে আছে। শিপইয়ার্ডে আরিফের হাতটা তার সাদা ঘোড়ার ঘুঁটির ওপর স্থির, তার মুখ নির্বিকার, কিন্তু চোখ দুটোই চলছে এক ভয়ঙ্কর ঝড়। শিপইয়ার্ডের হিম শীতল বাতাসে বারুদের গন্ধ, নোনা জলের তীব্র ঘ্রাণ আর মৃত্যুর হিম শীতল নীরবতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আরিফের প্রতিটি নিঃশ্বাস যেন বরফ হয়ে তার ফুসফুসে প্রবেশ করছিল। তার কানের ভেতর লুকানো মাইক্রো এয়ারপিসে মায়ার আতঙ্কিত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল, একটা মুড়িয়া আর্তনাদের মতো। আরিফ, ওরা ফায়ার করতে যাচ্ছে, সিদ্ধান্ত নাও এখনই। কমান্ড সেন্টারের বিশাল স্ক্রিনে রিককে ঘিরে থাকা ঘাতকদের অস্ত্রের নলগুলো জ্বলে ওঠার অপেক্ষায় ছিল, ক্ষুধার্ত নেকড়ের চোখের মতো। আর বিশাল স্পিকার থেকে ভেসে আসা যান্ত্রিক কণ্ঠস্বরটা যেন তার বাবারই প্রতিচ্ছবিময়ে তাকে তাচ্ছিল্য করছিল। কি হবে আরিফ, তোমার বিশ্বস্ত নাইট নাকি তোমার মূল্যবান খেলা? এই প্রশ্নটা শুধু একটা দাবার চাল নিয়েছিল না, এটা ছিল আরিফের পুরো দর্শন, তার অস্তিত্বের প্রতি এক চরম পরীক্ষা। তার বাবা তাকে শিখিয়েছিলেন, লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো ত্যাগই তুচ্ছ, যে কোনো সম্পর্কই বিনিময়যোগ্য। আজ সেই দর্শনকেই চ্যালেঞ্জ জানানো হয়েছে। রিকের জীবনের বিনিময়ে কি সে তার বাবার বিরুদ্ধে সাজানো এই খেলাটা জিতবে, নাকি সে প্রমাণ করবে যে সে তার বাবার ছায়া নয়? কমান্ড সেন্টারে মায়ার আঙুলগুলো তখন কিবোর্ডের ওপর স্থির ছিল। সে স্নাইপারদের ফায়ারিং অ্যাঙ্গেল, রিকের সম্ভাব্য কভার পয়েন্ট এবং শত্রুদের সংখ্যার ওপর ভিত্তি করে একটা সার্ভাইভাল প্রবাবিলিটি চার্ট রান করছিল। ফলাফল আসছিল নিরাশাজনক, 37%। এই গল্পের সকল পর্ব সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তার মস্তিষ্ক চিৎকার করে বলছিল আরিফকে চালটা দিতে, রিককে বাঁচাতে, কিন্তু তার এজেন্টের প্রশিক্ষণ বলছিল বৃহত্তর লক্ষ্যের জন্য ছোট ত্যাগ স্বীকার করতে হয়। এই মুহূর্তে রিক ছিল সেই ছোট ত্যাগ। এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব তাকে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। ওদিকে রিক কন্টেনারের আড়ালে অস্ত্র হাতে বসে নিজের নিয়তির জন্য অপেক্ষা করছিল। তার মনে ভয় ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক অদ্ভুত শান্ত ভাব। সে মনে মনে ভাবছিল, মরলে তো মরবই, কিন্তু স্টাইল কইরা মরতে হইব। জিন্স টি শার্ট পইরা মরার কোনো মানে আছে? একটা স্যুট টাই পইরা আসা উচিত ছিল। আরিফ শালা নিজেও স্যুট পইরা আইছে, আমারে পাঠাইছে ক্যাজুয়াল ড্রেসে কে? বসের কাছে জীবনের দাম না থাকলেও স্টাইলের তো দাম আছে। সে বিড়বিড় করে একটা পুরনো দিনের গানের লাইন বদলাতে লাগলো, আমার যাবার সময় হলো, দাও বিদায়, জোসেফের দল, মরে দিও না গো গালি। আরিফের ঠোঁটের কোণে ফুটে উঠল এক শীতল, প্রায় অদৃশ্য হাসি। সে তার বাবার মতো নয়, সে তার নিজের নিয়মে খেলে। তার হাতটা দাবার বোর্ডের উপর স্থির থাকা সাদা ঘোড়ার ঘুঁটি থেকে ধীরে ধীরে সরে গেল। রিক বা মায়া কেউই তার পরবর্তী পদক্ষেপটা অনুমান করতে পারল না। সে শান্তভাবে বোর্ডের অন্য প্রান্তে থাকা তার কালো রঙের বিষপ পা হাতির দিকে হাত বাড়াল, যেটি খেলার শুরু থেকেই প্রায় অকেজো এবং গুরুত্বহীন হয়ে পড়েছিল। কি করতেছে বস? কমান্ড সেন্টারে একজন অ্যানালিস্ট প্রায় চিৎকার করে উঠল, ওইটা তো একটা ফালতু চাল হইব। আরিফ সেই বিশাল ভারী ঘুঁটিটা দুই হাতে তুলে নিল। তার পেশিগুলো শক্ত হয়ে উঠেছিল। এটা শুধু একটা পাথরের ঘুঁটি ছিল না, এটা ছিল তার বাবার চাপিয়ে দেওয়া দর্শনের প্রতীক, যেটা সে আজ ভাঙতে চলেছে। একটা প্রচণ্ড শক্তি দিয়ে সে ঘুঁটিটা বোল্ডের বাইরে ছুঁড়ে ফেলে দিল। ঝনঝন শব্দ করে পাথরের ঘুঁটিটা কয়েক টুকরো হয়ে গেল। স্পিকারের যান্ত্রিক কণ্ঠস্বর, কমান্ড সেন্টারে মায়া এবং রিক
সবাই অবাক হয়ে গেল। এটা তো দাবার কোনো নিয়মেই পড়ে না, এটা ছিল সরাসরি বিদ্রোহ। আমি তোমার নিয়মে খেলব না। আরিফের গলা স্পিকারের শব্দকে ছাপিয়ে গেল। তার কণ্ঠস্বর ছিল শান্ত, কিন্তু তার মধ্যে ছিল এক ভয়ঙ্কর কর্তৃত্ব। তুমি তোমার ঘুঁটি ত্যাগ করার কথা বলেছ, আমি আমারটা করলাম, কিন্তু বিনিময়ে আমি আমার নাইটকে বাঁচাবো না। সে থামল, তার চোখ দুটো যেন অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করছিল। বিনিময়ে আমি তোমার বোর্ডের সবচেয়ে সুরক্ষিত ঘুঁটিটা নেব। এই কথা বলার সাথে সাথেই সে তার ইয়ারপিসে ফিসফিস করে বলল, কুইন, এবার তোমার চাল, প্রোটোকল চক্রব্যূহ অ্যাক্টিভেট করো। মায়ার বুঝতে এক মুহূর্তও দেরি হয়নি। চক্রব্যূহ ছিল তাদের একটা চরম বিপদের সময়ের জন্য তৈরি করা প্ল্যান, যা আরিফ তাকে কমান্ড সেন্টারের দায়িত্ব দেওয়ার আগেই বুঝিয়ে দিয়েছিল। মায়ার আঙুলগুলো ঝড়ের গতিতে কিবোর্ডের উপর চলতে শুরু করল। সে পাওয়ার গ্রিড থেকে এনার্জি রিড আউট করতে লাগল। স্ক্রিনে জটিল সব সার্কিট ডায়াগ্রাম ভেসে উঠল। অ্যাক্টিভেটিং ইলেকট্রোম্যাগনেটিক পালস, পাওয়ার ওভারলোড ইন 3, 2, 1। শিপইয়ার্ডের গভীরে থাকা বিশাল পুরনো ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রোম্যাগনেটগুলো তীব্র ভোল্টেজে জেগে উঠল। একটা বিকট গুঞ্জন শব্দ তুলে সেগুলো শিপইয়ার্ডের সমস্ত ধাতব বস্তুর ওপর এক অদৃশ্য চৌম্বকীয় ঝড় তৈরি করল। চারদিকে নীলচে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ দেখা যেতে লাগল। স্নাইপারদের রাইফেলের টেলিস্কোপিক সাইটগুলো বিকল হয়ে গেল। তাদের নাইট ভিশন গগলসে দেখা গেল শুধু সাদা নয়েজ। জোসেফের লোকেদের রেডিও কমিউনিকেশন তীব্র চিৎকারে পরিণত হলো। এই আকস্মিক বিশৃঙ্খলার সুযোগেই রিক তার চাল দিল। সে একটা কন্টেনারের আড়ালে ডাইভ দেওয়ার সাথে সাথে তার হাতের দুটো পিস্তল গর্জে উঠল। শালা, আমার জীবনের দাম একটা কাঠের ঘোড়া? বসের দেখি আমার ওপর দরদইটা পড়ছে। পরের বার থেকে নিজের লাইফ ইন্স্যুরেন্সটি ডাবল করতে হইব। বিড়বিড় করে সে দুজন ঘাতককে ফেলে দিল। কেওসের মধ্যে সে যেন এক ক্ষুধার্ত নেকড়ে যে তার শিকার খোঁজে নিচ্ছে। সে গুলি করতে করতে চেঁচিয়ে উঠল, কিরে ভাই, ম্যাগনেটে আটকায় গেলেন নাকি? ছোটবেলায় চুম্বাক দিয়ে বেশি খেলেন নাই? সিপিয়ার্ডে আরিফের চালটা প্রতিপক্ষকে শুধু অবাকই নয়, তাকে ক্ষুব্ধ করে তুলেছিল। তুমি নিয়ম ভেঙেছ। স্পিকারের যান্ত্রিক কণ্ঠস্বরটা রাগে কাঁপছিল। তোমার বাবাও তো নিয়ম ভেঙেই আমার জীবনটা শুরু করেছিলেন। আমি শুধু পারিবারিক ঐতিহ্য বজায় রাখছি। হঠাৎ স্পিকারটার হাসি ফিরে এলো। চমৎকার, সত্যি তোমার বাবার ছেলে তুমি, কিন্তু তুমি ভুলে যাচ্ছ এই খেলায় বোর্ড শুধু একটাই নয়। আরিফের সামনে থাকা একটা বিশাল কন্টেনারের দেওয়ালটা একটা প্রজেক্টরের পর্দা হয়ে উঠল। তাতে ভেসে উঠল আরিফের অন্যতম একটা বৈধ ব্যবসার সদর দপ্তরের লাইভ ফুটেজ, একটা সফটওয়্যার কোম্পানি। আর সেই বিল্ডিংয়ের ছাদে একটা ডিজিটাল টাইমার চলছিল, যাতে সময় বাকি ছিল মাত্র 10 মিনিট। টাইমারের পাশে একটা শক্তিশালী C4 বোমা লাগানো ছিল। তুমি তোমার নাইটকে বাঁচালে আরিফ, কণ্ঠস্বরটা বলল। এবার তোমার কাসেল বা দুর্গটাকে বাঁচাও দেখি। প্রতি 10 মিনিটে তোমার এক একটা দুর্গ এভাবে ভেঙে পড়বে। দেখা যাক কতক্ষণ খেলতে পারো। নতুন থুমকিটা ছিল আরও বেশি ভয়ঙ্কর। রিককে বাঁচানো ছিল একটা তাৎক্ষণিক সামরিক বিজয়, কিন্তু তার সাম্রাজ্যের উপর সরাসরি আক্রমণ ছিল একটা সামরিক বিপর্যয়। আরিফের মুখটা ভাবলেশহীন থাকলেও কমান্ড সেন্টারে মায়া তার হার্ট রেট মনিটরে দেখতে পাচ্ছিল তার হৃদস্পন্দন সামান্য বেড়ে গেছে। শিট, বস, এটা তো ব্ল্যাকমেলের উপর পিএইচডি করে আইছে। রিকের কণ্ঠ ইয়ারপিসে ভেসে এলো। সে ততক্ষণে জোসেফের লোকদের থেকে নিজেকে ছাড়িয়ে একটা নিরাপদ দূরত্বে চলে এসেছে। আগে শুধু আমার জান খাতরেমে ছিল, এখন বসের পুরো সালতানেত খাতরেমে। মায়ার মাথা তখন কম্পিউটারের চেয়েও দ্রুত কাজ করছিল। একদিকে তাকে আরিফের দাবার বোর্ডের সম্ভাব্য চালগুলো বিশ্লেষণ করতে হচ্ছিল, রিকি শিপইয়ার্ড থেকে বের হওয়ার নিরাপদ রাস্তা বাতলে দিতে হচ্ছিল, আর তার প্রধান লক্ষ্য মুখোশধারী লোকটার পরিচয় বের করা, সেটাও চালিয়ে যেতে হচ্ছিল। আরিফ, আমি লোকটার ভয়েস প্যাটার্ন বিশ্লেষণ করার চেষ্টা করছি, কিন্তু ডিজিটাল মডিউলেশনটা খুব শক্তিশালী। কথা বলতে থাকুন, ওকে কথা বলতে বাধ্য করুন। আমার আরও ডেটা দরকার। কি নিয়ে কথা বলবো মায়া? আরিফের কণ্ঠে প্রথমবারের মতো হালকা ক্লান্তির সুর। আমার বাবা রেখে যাওয়া ভূতের সাথে? হ্যাঁ, ঠিক তাই। মায়া দৃঢ় গলায় বলল, ভূতকে হারাতে হলে ভূতের ভাষাই ব্যবহার করতে হয়। ওকে অতীত মনে করিয়ে দিন, ওকে আবেগপ্রবণ করে তুলুন। মানুষ আবেগপ্রবণ হলেই ভুল করে। আরিফ এক মুহূর্ত ভাবল, তারপর স্পিকারের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আপনার দাবা খেলার কৌশলটা আমার চেনা চেনা লাগছে। বাবা আমাকে ছোটবেলায় এভাবেই খেলতে শিখিয়েছিলেন, প্রতিপক্ষকে মানসিক চাপ দিয়ে ভেঙে ফেলা। কিন্তু তিনি একটা কথা বলতে ভুলে গিয়েছিলেন। কি কথা? যান্ত্রিক কণ্ঠস্বরে কৌতূহল। ভাঙা কাজ আরও বেশি ধারালো হয়। আরিফ জবাব দিল এবং বোর্ডে তার কুইনকে এক ঘর এগিয়ে দিল। একটা আপাত দৃষ্টিতে নিরীহ চাল, কিন্তু যা বোর্ডের কেন্দ্রে তার আধিপত্য বাড়িয়ে দিল।
এই কথোপকথনের সুযোগে মায়া লোকটার ভয়েসের আরও কিছু নমুনা পেয়ে গেল। সে দ্রুত ভয়েস ডেমোডুলেশন অ্যালগরিদম রান করালো। একই সাথে সেই ভিডিও ফিড থেকে পাওয়া চোখের মণিতে প্রতিফলিত হওয়া আবছা প্রতিবিম্বটার পিক্সেল এনহ্যান্সমেন্ট চালিয়ে যাচ্ছিল। রিক, তোমার পজিশন কি? রিক হাঁপাতে হাঁপাতে বলল, আমি এখন ক্রেনটার নিচে আসি। এখান থেকে স্নাইপারগুলোর একটা ক্লিয়ার শট পাওয়া যাইব। অনুমতি দিলে 3টারে 3টা আল্লাহ হাফেজ পার্সেল পাঠায় দেই। নেগেটিভ নাইট, কোনো গুলাগুলি নয়, ওরা শুধু প্রহরী। আসল খেলোয়াড় পর্দার আড়ালে। মায়া, কোনো আপডেট? ভয়েস অ্যানালিসিস 70% কমপ্লিট। লোকটার ভয়েস কণ্ঠের বেস ফ্রিকোয়েন্সি খান পরিবারের পুরুষ সদস্যদের সাথে মিলে যাচ্ছে, কিন্তু মডিউলেশনের কারণে নির্দিষ্ট কাউকে চিহ্নিত করা যাচ্ছে না। ইমেজ এনহ্যান্সমেন্ট 92% কমপ্লিট। আর কয়েক মিনিট। ওদিকে শিপইয়ার্ডের টাইমার 5 মিনিটে নেমে এসেছে। আরিফকে এক অসম্ভব চাপের মধ্যে খেলা চালিয়ে যেতে হচ্ছিল। সে জানত সে শুধু নিজের জীবন বাঁচানোর জন্য খেলছে না, সে তার শত শত কর্মীর, তার গড়ে তোলার সাম্রাজ্য সব কিছু বাঁচানোর জন্য খেলছে। হঠাৎ সে খেলা থামিয়ে দিল। আমি হার মানছি, সে স্পিকারের দিকে তাকিয়ে বলল। কি? রিকার মায়ার কণ্ঠ একসাথে কমান্ড সেন্টারে প্রতিধ্বনিত হলো। যান্ত্রিক কণ্ঠস্বরটা হেসে উঠল। এত তাড়াতাড়ি হার মেনে নিলে ছেলে? আমি তো আরও কিছু আশা করছিলাম। আমি এই খেলায় হার মানছি, কিন্তু আসল খেলায় নয়। বোমাটা থামাও। কেন থামাবো? তুমি তো হেরে গেছো। কারণ বোমাটা ফাটলে তুমি তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটা হারাবে। আমার মূল্যবান জিনিস? হ্যাঁ, আরিফ বলল। আপনার পরিচয়। বোমাটা যে বিল্ডিংয়ে লাগানো সেটার সার্ভার রুমে আমার একটা ইন্স্যুরেন্স পলিসি আছে। বোমাটা ফাটলে সার্ভারটা ধ্বংস হওয়ার ঠিক 0.2 সেকেন্ড আগে একটা ডেটা প্যাকেট বিশ্বের সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সির কাছে চলে যাবে, আর সেই প্যাকেটে থাকবে আপনার পরিচয়, আপনার সমস্ত কুকর্মের প্রমাণ। স্পিকারের ওপাশ থেকে নেমে এলো পিনপতন নীরবতা। আরিফের এই ব্ল্যাকমেল ছিল অপ্রত্যাশিত। সে তার নিজের দুর্গকেই ঢাল হিসেবে ব্যবহার করেছে। কয়েক মুহূর্ত পর যান্ত্রিক কণ্ঠস্বরটি বলল, তুমি মিথ্যে বলছো। চেষ্টা করে দেখতে পারেন। আরিফ এমনভাবে বলল যেন তার হাতে তাস খেলার সেরা তাসটি রয়েছে। টাইমারের সময় তখন 1 মিনিটের নিচে। কমান্ড সেন্টারে মায়া আর রিক রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল। অবশেষে টাইমার যখন 10 সেকেন্ডে, তখন সেটা থেমে গেল। আরিফ চালটা কাজে দিয়েছে। তুমি আজ বেঁচে গেলে আরিফ, যান্ত্রিক কণ্ঠস্বরটি বলল, কিন্তু পরের বার এত ভাগ্যবান হবে না। স্পিকারটা বন্ধ হয়ে গেল। স্নাইপারদের লেজার ডটগুলো উধাও হয়ে গেল। বস, আপনি তো দেখি বাজিগার! রিক উল্লাসে চিৎকার করে বলল, বাজি জিতনে वाले को বাজিগার कहते हैं। কিন্তু আরিফের মুখে কোনো স্বস্তির চিহ্ন ছিল না। সে জানে সে জাস্ট একটা যুদ্ধ জিতেছে, পুরো সংগ্রামে নয়। মায়া, আপডেট? আরিফের কণ্ঠ ভীষণ ক্লান্ত শোনালো। অ্যানালাইসিস কমপ্লিট। মায়ার কণ্ঠ কাঁপছিল। সে স্ক্রিনের দিকে তাকিয়েছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। রিপোর্ট, আরিফ নির্দেশ দিল। মায়ার গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। সে কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে তার মাইক্রোফোনে বলল, যা আরিফের পৃথিবীটাকে দ্বিতীয়বারের মতো চুরমার করে দিল। আরিফ, মুখোশধারী লোকটা সিস্টেমের বায়োমেট্রিক অ্যানালিসিস অনুযায়ী সর্বোচ্চ সম্ভাবনার যে ম্যাচটা দেখাচ্ছে, সেটা আপনার কাকা। আমার কাকা মানে আমার বাবা। মায়ের গলাটা কান্নায় ভেঙে পড়ল। আতিফ খান?